আরেকটা বস রোজ 8টা সাড়ে 8টার সময় क्या निमेश क्या चल रहा है ওদেরকে তো হায়ার করতে পারবে না জাস্ট বিকজ দে হ্যাভ দিস নেগেটিভ মাইন্ডসেট অ্যাবাউট দিস জেনারেশন। ডেটা বলছে 1 of 6 companies are refusing to hire Gen Zs. Companies feel that Gen Zs are entitled. কলেজে যদি পুরোটা না শিখে থাকো তাহলে ফ্রিল্যান্সিংটা করছো কিভাবে, শিখছো কোথায়? তারপর রাত 11টার সময় টিম মিটিং, এই মিটিংগুলো কিন্তু কেউ জেনজি অর্গানাইজ করছে না, তাদের ওপরে যারা আছে তারাই করছে। Every contract has a notice period and a termination clause. Some 90 people are not good, then 1 crore of the entire generation is not good. So these are frustrated individuals. মেন কথা অনেক সময় যে আমরা আর্টিকেলগুলো পাবলিশ হয় তারপরে সেগুলো প্রথম কথা পেইড আর্টিকেল হয়। যে কোম্পানির টপ ম্যানেজমেন্ট ফ্রাস্ট্রেটেড সেখানে থেকো না। নমস্কার, আজকের দ্বিতীয় এপিসোড। আজকের টপিকটা আগেরবার যেমন বলেছিলাম একটু আগের দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ। আগের দিনেরটাও ছিল, কিন্তু যেহেতু আজকেরটা রুচি রোজগারের সাথে ডাইরেক্টলি জড়িত এবং আমরা তো চলে যাব, জেনজি থেকে যাবে, তাদের ভবিষ্যৎ কি, রুচি রোজগারের তারা কি বন্দোবস্ত করবে, এইগুলো নিয়ে মাঝে মাঝে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়ছে। তো তাদের থেকে এবার বুঝি যে তারা কেন এই রকম ওয়ার্ক কালচারে নিজেদেরকে ঢোকাচ্ছে, যেখানে যেই ওয়ার্ক কালচারটা আমাদের কাছে কিন্তু খুব অড লাগছে। এবং একটা ছোট্ট ব্যবসা চালাই, এর জন্য বলতে পারি যে অ্যাজ অ্যান এমপ্লয়ার জেনজিকে খুব নেগেটিভ চোখে এখন দেখছে। শুরু করা যাক। হ্যাঁ, আগের দিন যদিও এটা বাংলা, তবে শুনছিলাম একটু ইংলিশ মিশিয়ে বললে তোমাদের সুবিধা হয়, কারণ সবাই তো বাংলাভাষী নয়, যদিও সবাই কলকাতাতেই থাকো। চেষ্টা করব যেখানে বুঝবে না থামিয়ে নিয়ে জিজ্ঞাসা করে নেবে, কারণ বোঝাটা খুব জরুরি একটা ডিসকাশনে। আমি কিছু ডেটা পড়ছি, কিছু সার্ভেতে কিছু টার্মস ইউজ হচ্ছে। জেনজি ইজ অ্যান এমপ্লয়ার্স নাইটমেয়ার। ডেটা বলছে 1 of 6 companies are refusing to hire Gen Zs. কেন? Because companies feel that Gen Zs are entitled, unable to handle feedback, easily offended, lacks motivation, professionalism, and communication skills. এটা কমিউনিকেশন স্কিলটা আমিও দেখেছি। তার একটা বিরাট এক্সাম্পল হচ্ছে এই যে আজকে তোমরা বসে আছো এখানে, আবার বলছি তুমি করে বলছি কারণ তোমরা বয়সে ছোট, তোমরা যে একত্রিত হয়েছো এটার জন্য যারা তোমাদের সাথে যোগাযোগ করে ডেকেছে তারাও তোমাদেরই জেনারেশনের, তারাই বারবার করে বলেছে স্যার ওরা লিখবে কিন্তু ক্যামেরার সামনে কথা বলবে কি, কি বলতে কি বলে দেবে, আপনি এটা ব্রডকাস্ট করবেন, ওদের সবাই দেখবে, ওদের কেমন লাগবে। তোমাদের জেনারেশনের ফিডব্যাক। তো এই ফিডব্যাকটা কেন বলছে, এমনিতে ডিবেট করতে পারে ভালো, কিন্তু সেটা তো ডিবেট খেলা, ডাইরেক্টলি রিয়েল লাইফ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে জেনজি খুব ভয় পায়। ঠিক কি ভুল সেটা আজকে তোমরা বলবে।
আগের এপিসোডে খুব কমজন কথা বলেছো, এবার আশা করি ভুল প্রমাণ করার জন্য অনেকে কথা বলবে। তো শুরু করা যাক। এইটা, দ্যাট ইউ আর এন্টাইটেলড, unable to handle feedback, you are easily offended, you bring social causes to office, you lack motivation, and you have this something called the anti-hustle culture, that you will dictate when, where, and how you will work. Open to you all. এটা কি ঠিক? আই ডোন্ট থিঙ্ক সো। আর এটা একটা খুবই জেনারেলাইজ স্টেটমেন্ট হয়ে যাচ্ছে একটা পার্টিকুলার জেনারেশনকে নিয়ে। তো অ্যাজ এ রেজাল্ট অবভিয়াসলি একটা এমপ্লয়ারদের প্রতিও একটা এই দিকে ভুল হবে, বিকজ ইফ ইউ জেনারেলাইজ পুরো এরকম একটা জিনিসকে পুরো যদি জেনারেলাইজ করে দেয়, তো ওরা নিজেরাই যারা হার্ড ওয়ার্কিং অথবা যারা ওদের ফিল্ডে ভালো যেগুলো পারে ওদেরকে তো হায়ার করতে পারবে না, জাস্ট বিকজ দে হ্যাভ দিস নেগেটিভ মাইন্ডসেট অ্যাবাউট দিস জেনারেশন। সো অবভিয়াসলি এটা ইয়ে করে। আচ্ছা, আরেকটা ডেটা, এই when, where and how, anti-hustle culture, 25% of the Gen Z have said that they are more comfortable working at night hours. তোমাদের মধ্যে কজন মনে করে কলেজ এডুকেশন ইজ সাফিসিয়েন্ট, তোমরা যা শিখছো দ্যাট ইজ ইনাফ ফর ইউ? হাত কেউ নয়। তাহলে ডে ওয়ান থেকে ফ্রিল্যান্সিং করো কিভাবে? ফ্রিল্যান্সিং তো একদম ফুল ফ্লেজের ডেলিভারি করতে হয়, কারো সুপারভিশনে করছো না। কলেজে যদি পুরোটা না শিখে থাকো তাহলে ফ্রিল্যান্সিংটা করছো কিভাবে, শিখছো কোথায়? এইসব স্কিলস তো নিজে থেকে নিজের মধ্যে একটা আসে। লাইক একটা কলেজ তো ওরম করে ডিকটেট করে দেয় না যে হ্যাঁ এরম করলেই যে তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, এটা করলেই করতে পারো না। ইটস আপ টু দ্য ইন্ডিভিজুয়াল কতটা নিজে থেকে। না, ফ্রিল্যান্সিং যেটা বলছি, ফ্রিল্যান্সিং ইজ আ প্রফেশন ওয়্যার ইউ আর ওয়ার্কিং অ্যালোন, উইথাউট সুপারভিশন, উইথাউট আ গাইড। যেটা আমরা পেয়েছি, আমরা অফিসে যখন জুনিয়র ফ্রেশার্স যখন ঢুকেছি, আমাদের উপরে একটা সিনিয়র ছিল যাকে আমরা কিছু না পারলে তার কাছে যেতাম, সে দেখিয়ে দিত। ফ্রিল্যান্সিং তো বাড়িতে রাতে কাজ করছো, আটকে গেলে কে দেখাচ্ছে? প্লিজ ইউটিউব বলো না, হ্যাঁ, কারণ ইউটিউবে আছে, ভিডিওস আছে। তোমাদের মধ্যেই একজনকে আমি চিনি, কিছুদিন আগে তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ডিসিশন যে সে তার ম্যানেজমেন্টে কিসে মেজর করবে সেটা সে ইউটিউব ভিডিও দেখছিল। আমি বললাম এটা কে? বললো চিনি না। আমি বললাম এর ক্রেডেন্সিয়াল কি? জানি না। এ কি MBA? জানি না। কিন্তু তার অ্যাডভাইস নিচ্ছে ইউটিউব ভিডিও থেকে। আমিও তো দিয়ে দিতে পারি। আমি আজকে সানাই বাজানো শেখাতে পারি ইউটিউবে। তো ইউটিউব ভিডিওতে সব সময় ঠিক জিনিসটা যে শেখা যায় তা তো নয়, ইটস প্রোভেন। তাহলে একদম 100% ফ্রিল্যান্সিং শিখছো কীভাবে? টিম ওয়ার্কটা করছো কীভাবে? 100% ফ্রিল্যান্সিং করছি কীভাবে, ওটা ইন সাম কেসেস ঠিক, সাম কেসেস ভুল, পুরো ইন্ডাস্ট্রির ওপরে ডিপেন্ড করবে। কারণ যদি ভিডিও এডিটিং বা ডিজিটাল মিডিয়া দিয়ে কিছু হয়, ওটা পুরোপুরি একলা শেখা যায়, বা কলেজে যা শেখায় দ্যাট মে বি সাফিসিয়েন্ট, আনলাইক ডিগ্রি লাইক ইঞ্জিনিয়ারিং। যদি একজন, আমার নিজের কলেজেই পড়ে, এখন ফ্রিল্যান্সিংটা কেন করে? কারণ ওয়াইল দে আর স্টিল আ স্টুডেন্ট, ওই কলেজ যেতে হয়, ওই ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ার্স 9 to 5, 10 to 6 ওয়ার্ক আওয়ার্সটা দিতে পারে না। আর অনেকই এমপ্লয়ার হায়ার করবে না 2 ঘন্টা কাজের জন্যে, বা তো ওই টাইম কনস্ট্রেন্টের জন্য। আমরা শর্ট টার্ম নিয়ে কথাই বলছি না, আমরা লং টার্ম। জেনজিতে ম্যাক্সিমাম লোক বলছে সারা জীবন তারা ফ্রিল্যান্স, দে উইল ওয়ার্ক আউট অফ হোম, ওয়ার্ক ফ্রম হোম।
আজকে ইন্টারভিউ নিতে গেলে আমি লাইফে কোনো দিন, অ্যান্ড ইট হ্যাজ বিন মোর দ্যান 30 years দ্যাট আই এম রিক্রুটিং, লাস্ট আফটার দ্য প্যান্ডেমিক যেটা শুনতে শুরু করেছি, অফিস কখন খোলে, অফিস কখন বন্ধ হয়, অফিসে কবে 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 ছুটি আছে, এগুলো তো পলিসিস উইচ ইউ ক্যান জয়েন অ্যান্ড দে উইল চেঞ্জ দ্য নেক্সট ডে। তাহলে এই জিনিসগুলো জানছে কেন? এই জিনিসগুলো খুব কমজন জিজ্ঞাসা করে যে আমি কি শিখবো, আমার ক্যারিয়ারে কি ভ্যালু দেবে এই কাজটা। মোর ওয়ারিড অ্যাবাউট ওয়ার্ক আওয়ার্স, অফিসে কি আসতেই হবে, বাড়ি থেকে করতে পারবো না, এই জিনিসগুলো। ওই যে ভিডিও এডিটিং, ব্যাড এক্সাম্পল। টুল ইউজ করাটা শেখা যায়। ভিডিও এডিটিং, যদি সত্যিকারের ভিডিও এডিটিং করতে হয়, একজনের আন্ডারে সারা জীবন কেটে গেলেও ভিডিও এডিটিং শেখা যায় না, কারণ ইট নিডস ভিজুয়ালাইজেশন। একটা ডিরেক্টর যখন একটা শট ব্রেক করে ইন 6 seconds, শট একসাথে হয়, একটু জাস্ট বলে দিচ্ছি, এই যে লাইট হয়েছে এইখানে আমি যা যা শ্যুট করার, ইট ইজ নট অ্যান ইন্টারভিউ, আমি যে ফিল্মের কথা বলি, এই সেট আপে যা শ্যুট করার আমি সব শ্যুট একবারে করে নেব, কারণ আমি এই লাইটটা আবার করে সেট করব না। নেক্সট শট হয়তো বা অন্য লাইটে। সো ওয়েন আই এম টকিং টু ইউ, ক্যামেরা এই দিকে আছে, আমি যা যা কথা বলার এই দিকে যখন ক্যামেরা আছে তখন বলে দাও আমার ওভার দ্য শোল্ডার শ্যুট হয়ে যাবে। ক্যামেরা ওই দিকে যখন যাবে লাইট আবার হয়ে যাবে, ওই দিক থেকে ক্যামেরা যখন তোমার ওভার দ্য শোল্ডার আমাকে বলবে, সেই শ্যুটগুলো পরে হবে। এইটা ভিজুয়ালাইজ করবে কিভাবে? কারণ ডায়ালগে ইফ ইউ ওয়াচ ইন আ মুভি ইউ উইল সি একবার এই দিক দিয়ে দেখাচ্ছে, একবার ওদিক দিয়ে দেখাচ্ছে, কিন্তু একসাথে শ্যুট হচ্ছে না, কিন্তু শ্যুট অনেক পরে হয়ে যাচ্ছে, সিকোয়েন্সিং লেখা আছে, সেটা এডিটার দেখে দেখে করছে। ইটস আ ভেরি টাফ জব, ইটস আ ভেরি 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 টাফ জব। টুলসটা শেখা যায়, ইউ ক্যান লার্ন দ্য টুলস। এইখানেই বলছি, টুলস কলেজও শেখাচ্ছে, ইউটিউব দেখেও শিখতে পারবে। কাজটা শেখা ভেরি লো গ্রেড, অ্যান্ড ইউ হ্যাভ আ থ্রেট কামিং ইয়োর ওয়ে which is called artificial intelligence. How many of the freelance content writers will get work after a few, এখনই পাচ্ছে না, after a few months? এটা কিন্তু দেখার আছে, কারণ চ্যাট জিপিটি সবার থাকবে। এয়ারটেল থাকলে এখন পারপ্লেক্সিটি ফ্লো দিয়ে দিচ্ছে। তাহলে আমি যদি ঠিক মতন প্রম্পট দিতে পারি, আর যদি সেই আমার ওই কন্টেন্টটা লিখে দেয়, অ্যান্ড উইচ উইল বি গুড কন্টেন্ট, আমার একটা কন্টেন্ট রাইটার কেন দরকার যে এমনিতেই এখন এআই দিয়েই করছে, আমাকে সেই জিনিসটা দিচ্ছে? ওটা তো ইজ নট অনলি জেনজির জন্যে না, আপনাদের জেনারেশনেও ছিল। অবশ্যই আনএমপ্লয়মেন্ট উইথ নিউ টেকনোলজি, আনএমপ্লয়মেন্ট ইজ ইনএভিটেবল, হতেই হবে। তো ওটা আমি বিশ্বাস করি না। I also feel that this is digressing from the point that you have put forth originally, which is the work ethic and work culture. The oncoming of AI is not something we have done or we are the reason for, right? So that is also affecting everyone equally. I don't think that has anything to do No, with I'm the saying Gen Z. If you freelancing. could let me complete, please. Yep. What I'm saying is, even in freelance, I'm gonna say a little bit. I've not done a lot of job. I have done internship, vagera. So I know a little bit. I'm not very sure of what happens in that world. So I won't say things that I don't know of. But for example, a person goes again. Coming from the study itself, you said 1 out of 6 companies will not want a Gen Z person. So if we are not getting jobs in a proper way, if we want to work while we're in college and we don't have the time, because we are also, there is attendance things that are happening in college, we need to have proper attendance. And with the increase in the
the inflation and the rupee dollar exchange just getting increased. This 90, now it's going to be 100 and everything. With so much pressure on the world, you will need to have, and also people don't want to get newbies. People want experienced people. Employers would like experienced people because obviously they're going to get better things. If you could let me complete, please, again. Yeah. So, since they would like these things and they're not wanting a Gen Z because they have prejudices against them, as you have already explained before, then isn't it the best option to start with freelance? Of course, you're going to make mistakes, and everyone does. It's not something only Gen Z does. Making mistakes because you're alone is because the work culture is not giving us a lot of opportunity. Might be. We might not be seeing the entire place where there are places where they provide us opportunity. There probably are. There are probably great places as well. But if so many companies and everything have such a view of Gen Z's that's a complete prejudice, because it might, again, that's a complete generalization as well. Isn't freelance a great option for starters to not only work but also study, to see what the mistakes are, to of course get better with time? That is what rookies do. Is that not it? If you will not laugh and explain, please. I'll just ask one thing. I didn't get the rupee dollar exchange rate. How is it related to what you are saying? I didn't get it. There is a great influx. If we do not start earning fast, we will not have money to live a life right now. How does the rupee dollar exchange come into this? That's an example. I'm not saying that is the only thing. That's an example of the various ways there is such influx. And we have to live in a society that is getting more and more expensive every day. We need to start working earlier and earlier. We need to be sure of what we want to do in life in a very early age, and it's getting earlier, right? That time, what my father did was he completed his college and then he went to work with his father, with my grandfather, because that is what he was told. Now I had to decide what I want to do for my career in class 10. What was my age? I was 15. How does a 15-year-old decide everything, right? Again, we need to get more and more mature in a much earlier age. So I think whatever chances we get to earn and things, we will take that. Said this because in the interest of time, I'll read something why I was laughing. Yeah. If Gen Z seems older, because they are saying that Gen Zs look older than the millennials nowadays. So I'm just reading an excerpt out of it. If Gen Z seems older, it is because they feel older. Emotionally, psychologically, they are exhausted. Now, quoting a psychologist, Ruchi Rah, saying it's because of chronic emotional fatigue. Gen Z is constantly under pressure to perform, to succeed, to stay politically and emotionally aware, and often without the structural support that millennials had. What you said just proved it. You are saying that because the world is getting tougher, you isolate yourself and become a freelancer. You isolate yourself from a structural support system of the office and become a freelancer, become isolated even more. The second thing, let me tell you, as an employer, I don't pay for your mistakes. If you are a freelancer, I need delivery from you. If you are my employee with a commitment that you have certain work commitment, you have signed an employer agreement with me, which is the appointment letter, then I'll groom you. I will not groom a freelancer. Why will I groom a freelancer? Isn't it? So, a freelancer should always deliver quality. The thing that you said, it's the best place to learn. A best place to learn is office. I'm not saying it's the best place. I'm sorry to interrupt, but it is not. We're not saying it's the best place. It is one of the only places we have to learn, is what I'm saying. No. I said one of the only, not the only, but it is. We're not
planning to only be a freelancer throughout our lives. We want to get jobs as well. Some of us do, some of us want to keep freelancing, and I think that's a choice. So that's your choice. Again, what is entitled? We're entitled to a choice? Is that what you said? Entitled, unable to handle feedback, easily offended, and lacks professionalism. It's a choice as long as you do things of your own. If you are working in a team, is the total choice of the team. And your choice, if it contradicts the team, either you leave the team or accommodate the others, accommodate the majority choice. That's what team means. It will also mean to all sit together and understand what could be the best for all of us and not just compromise from one side. That's the process of accommodating. But ultimately you accommodate. If you say it's my choice and it's my way or the highway, it's not that. It is the choice of the collective, not individual, in a team. As a freelancer, yes, you can quit. You cannot take up the contract. That's fine. So I have no obligation towards a freelancer. So my thing is why AI came in, because most of the freelancing which is happening at a college level, and I was not talking of the college level, he brought it up. I am talking of the career. College level is probably 99% of the people who earn in college is for managing their own expenses. Not responsibility, because responsibility still stays with the parent. I'm not talking of everybody though. 95% perhaps, 5% have to earn to support others at a college level. But college is just a short period of time. I'm talking of long scale. Gen Z doesn't want to come out of their home. Gen Z wants to work from home. The pandemic is long over. So it's not that the thing is I have so much time to travel. We also had time to travel. The conveyance was probably slower at our times, more cumbersome. But we did travel to office because we learned a lot of things. The thing is, this easily offended. When Narayan Murthy says that you have to work 70 hours a week, the first thing you say, who is Narayan Murthy? The cancel culture that you have, where you say a person like Narayan Murthy, who has put Infosys together, who's he? Why will I learn from him? Who will you learn from? Who will you learn from? If you feel that Narayan Murthy is not a person to learn from, and first of all, you didn't even break up. What really took me as surprise is you didn't break up for 70 hours means how many hours per day? 70 hours per week means around 10 to 11 hours per day, where we are anyhow 9 hours we have to stay in office. Work from home, if you are not lying to your employer, 9 years you are supposed to confine yourself to a room and work there, because you are not supposed to take free time in those work hours, because if you don't want to do professional stuff in your free time, you better don't do personal stuff in professional time. That's professionalism, right? So if you are staying at home and confined to a place, when we used to work from home when I was in US, the culture was there. We never had anybody walking behind us. We had our cameras open. We never had to keep because we had a study where we didn't have anything else to do. We used to work. I don't know if you will agree to it, but in India, when they work from office, ये सब्जी लेने जाता है या कुछ और लेने जाता है. The thing is, monitoring becomes a challenge. You say it's your personal time, but you want payment for it. 70 hours per week is 10 to 12 hours per day. 9 hours is what is mandated, out of which,
If I take away the phone calls and the text and the social media, which is again personal time, or the smoke breaks or other breaks, 11 hours is actually 9 hours of actual work time, or even less than 9 hours of work time. Because we also have to stretch ourselves, keep our backs intact. And the second thing is the sense of commitment of delivery. I'll come to the next point before we react to that. The way technology is getting misused. LinkedIn has started one-click application. Every time, and I can show you this, every time I put a job alert out, I get 100 CVs. Then I get one of my team members who also is Gen Z, who also may be Gen Z, call them up, 90 says I'm not interested. Apply क्यों किया? नहीं वो तो क्लिक करने से ही हो जाता है, which is an exploitation of technology. We have made life simpler for you, so you will take waste everybody's time. Then out of those 10, you call them for an interview, one lands up. Others are too busy. Why did you apply? Can I? Yeah. This is Tilottama. আপনি ফার্স্টে বলেছিলেন যে জেনজি খুব এন্টাইটেলড, ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ দ্যাম। দ্য থিং ইজ, আপনারা যেরকম ওয়ার্ক কালচার দেখেছে, জেনজি সেরকম ওয়ার্ক কালচার দেখছে না। আপনারা দেখেছিলেন যে একটা পয়েন্ট অফ টাইম অবধি কাজ করতে হয়, দেন বাড়ি চলে যেতে হয়, তখন ওয়ার্ক লাইফ ব্যালেন্সের এই কনসেপ্টেই আসেনি, কারণ অলরেডি ব্যালেন্সটা ছিল। এখন সেটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ ব্যালেন্সটা নেই। একটা অফিস বলছে যে তুমি, মানে সে হয়তো বলছে না যে তুমি 10-11 ঘন্টা থাকো, কিন্তু এমন আর কি তাদেরকে টার্গেটস দেওয়া হচ্ছে যেটা ফুলফিল করা 9 ঘন্টার মধ্যে প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এবং টার্গেট বেস জবে সেখান থেকেই টাকাটা আসছে। তো একটা মানুষ কর্পোরেটে মেনলি সে দিনের 12-13 ঘন্টা অফিসে থাকছে, তারপর সে বাড়িতে যাচ্ছে, তো সে যদি সেটার এগেনস্টে গিয়ে কথা বলে তাহলে সে তাকে যদি আমি বলে দিই যে ইউ আর ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ, সেটা তো উচিত না, না? সেক্ষেত্রে এটা ভ্যালিড, মানে তুমি যে পয়েন্টটা রেজ করলে সেটা তো প্রতিবাদের একটা জায়গা আছে। টু বি অনেস্ট, ওয়ার্ক ফ্রম হোম আমরা যদি বলি, ওয়ার্ক ফ্রম হোম অফিস থেকেই অপশনটা দেওয়া হয়েছে, ইটস নট লাইক আর জেনজিরা হচ্ছে টু মাচ টক্সিসিটি। তোমার এই নিয়ে কথা বলবো না। আর কেউ আছে? This is how you talk. This is exactly how you talk with your managers. When a manager, don't take it from her, when your manager is giving feedback, this is exactly, too much toxic talk. I don't want to get into that discussion. That is a Gen Z talk. I just gave her back এই জিনিসটাই, যে কেন করতে পারবে না যখন জিজ্ঞাসা করে না, তুমি যে বলছো 9 ঘন্টা করতে পারি না, তখন যখন তোমার ম্যানেজার জিজ্ঞাসা করবে কেন করতে পারবে না, একটু হয়তো স্টার্ন গলায় বলে, উল্টো দিক থেকে এটাই, আইদার উই গেট আ ডাম্প মাম ফেস, যে যা বলার বলে দাও, আমি বেরিয়ে আমার মতনই থাকবো, অর আই ক্যান্ট হ্যান্ডেল দিস টক্সিক টক, মুখের উপরে বলে দিয়ে দে ওয়াক আউট। তাহলে কিভাবে জানবো যে তুমি 9 ঘন্টায় শেষ করতে পারবে না? তুমি যদি তোমার থেকে যদি উত্তরটা এটা আসে, আমাদের সময়ও দিত না। আমাদের কি মানে প্রফিটিয়ারিং কি কম ছিল? কর্পোরেট প্রফিটরা কি এনজিও চালাতো? তা তো নয়। আমরা যখন বলতাম এটা হবে না, তখন বলতো কেন হবে না, তখন আমরা বুঝিয়ে দিতাম যে না হবে না, এই কারণে হবে না, রোববার আমি কাজ করব না, আমার কাজ আছে, ব্যক্তিগত কাজ, আমি বলে দিতাম, আমরা বলে দিতাম। তখন সে কাজটা নিয়ে, কাজটা যদি তার হতে হয়তো সে অন্য কাউকে দিত, কিংবা কাজটা ডিলেড হতো। তোমরা সেই ফিডব্যাকটাই দাও না, তোমরা এই রকমভাবে কথা বলো যে এই জিনিসটাই, যেটা বললাম না, আমি এটা প্ল্যান করেই এসেছিলাম, কাউকে একটা বলবো সরি, তোমাকে আই পুট ইউ অন দ্য স্পট, কিন্তু এই বিহেভিয়ারটা পাওয়া হয়, ঠিক আছে? তো তুমি যেটা বলছো না, ফেল সবাই করি। দেখুন, এখন সিস্টেমটাই স্ট্রাকচারালি এত রং হয়ে গেছে, এখন লোকে বলে যে ওরা কম্প্রোমাইজ করতে চায় না। সিস্টেমটা তো জানতেই না, না, আমি
ছিল। আমি বলি Same. আগের আপনাদের একটা জিনিস দেখুন, আপনাদের এত চাকরি নিয়ে সমস্যা ছিল না। না না আজকে এটা এটা দেখুন, আপনাকে মানতেই হবে। ডিসএগ্রি আজকে তুমি জবের যে সমস্যা কোনো অনেক পুরনো বেশি। তুমি যে কোনো পুরনো সিনেমা দেখো, এখন তো অপশনস আছে চাকরির এত। মহানগর একটা সিনেমা আছে, দেখেছো কিনা জানি না, সত্যজিৎ রায়। সেখানে একটা বাড়ির গৃহবধূ, একটা হাউসওয়াইফ, শি ইজ কম্পেলড টু ডু আ সেলস গার্লস জব প্রথম 60-এর দশকে, ইন দি লেট আর্লি 1960s। সে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে, গিয়ে একটা সেলস গার্লের, একটা জাস্ট পাতি সেলস গার্লের চাকরি, সেইটা পেতে তাকে হিমশিম খেতে হচ্ছে। এখন যেটা ইজিলি অ্যাভেলেবেল, এখন তুমি এই গিগ ওয়ার্কার্স, এই যে আমার সুইগি, এই যে আমার তোমার ব্লিঙ্কিট, অপশনস আমার হাতে, যেমন একদিকে ট্র্যাডিশনাল কাজ শ্রিঙ্ক করছে, তেমনি কত অপশন বেরোচ্ছে। এখন কটা লোক বেকার বসে আছে তুমি দেখতে পাও, ইয়াঙ্গার জেনারেশন, তোমাদের জেনারেশনই বেকার বসে আছে, কিন্তু খুব কম। আমাদের সময় কিন্তু লাখ লাখ বেকার, স্রেফ বেকার, মানে কোনো কাজ করে না, কোনো কাজ করে না, বোম বাঁধে পাড়ায়। দেখুন, না, বোম হয়তো বাঁধবো না, কিন্তু সত্যি আমাদের সময় আনএমপ্লয়মেন্টের প্রবলেম তখনও ছিল। তুমি একটা জিনিস আমাকে বুঝিয়ে দাও, যদি আনএমপ্লয়মেন্টের প্রবলেম তোমাদের থাকে, তাহলে লিঙ্কডইনের যেই এক্সাম্পলটা আমি দিলাম, যে গল্পটা দিলাম, সেটা কেন ফেস করি? আচ্ছা, আমি বলছি, দেখুন, আজকে একটা যদি পাতির থেকে পাতি চাকরিও যদি কেউ দেয় কোথাও থেকে, ঠিক আছে, সেটার জন্য কম্পিট করে প্রচুর লোকজন, এবং সেখানে 12 পাসও যেরকম থাকে, যদি সেটার কোনো যোগ্যতার মানে ব্যারিয়ার না দেওয়া থাকে যে এটা হতে হবে, 12 পাসও থাকে, সেখানে পিএইচডি ক্যান্ডিডেটও থাকে, ঠিক আছে। তো থিং ইজ যে তখনকার দিনে অতটা রিপ্লেসেবল হওয়ার ভয়টা ছিল না, যে আজকে যদি আমি কিছুটা ভুল করি আমাকে তাড়িয়ে দেবে, এই ভয়টা ছিল না। না না, এই যে এক্স্যাক্টলি এই জায়গাটাই আমি বলছি, তুমি সিনেমাটা প্লিজ দেখো, যদি আজকে ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে, এটা মানে ওয়ার্ল্ড রিনাউন্ড ফিল্ম, পুরস্কারপ্রাপ্ত ছবি, দেখো একবার। এই যে দি ফিয়ার অফ গেটিং রিপ্লেসড তুমি যেটা বললে, সেটা তখন আরও বেশি ছিল, আরও বেশি ছিল। তার কারণ হচ্ছে যে ওয়ার্ক ফোর্স, এলিজিবল ওয়ার্ক ফোর্সটাই তো কম ছিল। এখন তুমি যেটা বলছো অনেক লোক আসছে, তেমনি অনেক অপশানসও তো আছে। হ্যাঁ, বাট দেন এগেন আজকে যে ধরুন একটা গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছে বা যে মাস্টার ডিগ্রি করেছে, আপনি বলছেন অপশনস প্রচুর আছে। হ্যাঁ, অপশনস আছে, কিন্তু সে যে সেক্টরে কাজ করতে চায় সেই দিক থেকে অপশন চায়টা কেন? সে কি নিজের ক্রেডেন্সিয়ালটা তৈরি করে চাইছে, নাকি বসে একটা সুইট থট যে আমি এইটা হব? লেট মি গিভ থ্রু অ্যানাদার ডেটা, হ্যাঁ, ডেটা পয়েন্ট। 30% of the Gen Zs do not want to work, হ্যাঁ, যেটা ওই তোমাদের বলছো কনশাস, না 69%, সরি, কনশাস আনবসিং একটা শব্দ তোমাদেরই, এটা তোমাদের নিয়ে, যে বস হতে চায় না, মিডল ম্যানেজার হতে চায় না, বিকজ টু মাচ প্রেশার। তোমরা নিজেদেরকেই ম্যানেজ করতে চাও না, কারণ জেন আলফাবিটাকে তো ম্যানেজ করবে না, নিজেদের লোকজনকেই ম্যানেজ করতে চাও না। কোন জাদুতে তোমাকে ফ্রেশার থেকে সিইও বানাবে? তুমি যদি মিডল ম্যানেজার না হতে চাও, তাহলে তুমি প্রমোটেড হবে কেন, কিভাবে? ঠিক আছে, এই যে একটা চিন্তাধারা না, একটা অলিক চিন্তাধারা, আ কুকুন্ড লাইফ, যেটা আই ওয়াজ কামিং টু হিম, consolation prize, everybody is a winner, everybody is a winner, আমরা শিখিয়েছি। The worst thing that we could teach your generation. No, a winner is a winner. The person losing should not lose hope and try to be a winner next time. Should work hard and be a winner next time. There's nothing to be demoralized if you have lost a small competition. এই যে কনসোলেশন প্রাইজ দিয়েছি না তোমাদের জেনারেশনকে, যাতে তোমরা হাঁটতে ভুলে গেছো। তোমরা ভাবছই যে আমি সব সময় ফার্স্ট আসবো, আমি না হলে সেই কাজটাতে ঢুকবই না। তুমি যে বললে যে ওই কাজটা করতে চায়, a Gen Z plans to switch careers 3 times in the career span. Career, job নয়,
ক্যারিয়ারটা 3বার সুইচ করতে চায়, প্ল্যান করছে। আমি আমার ক্যারিয়ার আই ওয়াজ আনফর্চুনেটলি অ্যান্ড আই পাসড আউট অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার IIT খড়গপুর থেকে। তারপরে আমার যেমন হয় আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকে I started a business, huge loss, went back to service, learnt my lesson. And then when I started my business again, I ensured that my responsibilities are fulfilled. হোমওয়ার্কটা করেছি দুম করে। আমি বলছি না যে আমি বিরাট কিছু করেছি, কিন্তু মিনিমাম হোমওয়ার্কটা আমি করেছি। সেইখানে একজন শুরু করেই সে ভাবতে শুরু করছে আমি এইটা হতে চাই, ওটা হতে চাই। টেস্ট দ্য ওয়াটার, গেট ইউর ফিট ডার্টি। তারপরে তো টয়েল, হার্ড ওয়ার্ক, এই কথাগুলো তোমরা শুধু বলার জন্য বলো, নাহলে বলো না। 10 জন এইখানেই আছে, দে উইল ভাউচ ফর ইট। একজন আমার এইখানে কাজ করে, স্টেফি। How many said will come for that interview and never landed up? যেই ইন্টারভিউটা ফ্লপড, মোর দ্যান 10? বললো কেন আসবো? কে বলেছিল বলতে আসবো? একটা ফুল ইন্টারভিউ অর্গানাইজ করা হলো, আসবো বলে তারা আসছে না কেন? তাহলে আনএমপ্লয়মেন্টের প্রশ্নটা কোথায়? আনএমপ্লয়মেন্ট বেগার্স ক্যানট বি চুজার্স। যে বসে আছে বাড়িতে, সে কি করে চুজ করবে? কেন কি জানো তো? আমি জানি না, তো আই হ্যাভ নট চেকিং ইউর ফোনস। দেয়ার ইজ আ গোল্ডেন রুল, 50% of the salary that you earn will go for your needs, 30% goes for your wants, my luxury, 20% goes into your savings. Wants এ তোমার ডেট রিপেমেন্টও, EMI এ কিছু কিনেছো, সেটাও তো ওয়ান্টের মধ্যেই যাবে। তোমাদের নিজেদের ফোনটা নিজেটা দেখে নিও যে তোমার এক্সপেকটেশন অফ স্যালারি তার মান্থলি স্যালারির থেকে বেশি দাম কিনা। মানে মোর দ্যান 100% ইউ হ্যাভ স্পেন্ট অন ইউর ওয়ান্ট। প্রেশারে পড়বে না। আমি সবটাই মানছি, আমাদের অনেক জায়গায় জেনজির অনেক কিছু ভুল আছে, আমরা রেসপন্সিবিলিটি থেকে দূরে পালাতে চাই এভরিথিং, বাট আমরা তাই বলে সিস্টেমটাকে কোয়েশ্চেন করবো না, তার তো কোনো মানে নেই। এখন যদি আমি দেখি অ্যাজ সিন পিপল, হ্যাঁ ঠিক আছে, আমি অনেককে দেখেছি ওয়ার্ক ফ্রম হোম করে, ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোমে তারা তাদের যেই কাজটা, যে টাইমিং অবধি কাজ, সেই কাজটা হয়ে যাওয়ার পর রাত 11টার সময় টিম মিটিং। এই মিটিংগুলো কিন্তু কেউ জেনজি অর্গানাইজ করছে না, তাদের ওপরে যারা আছে তারাই করছে। 20%, 25% says productivity peaks at night. আমি বলছি না সারাদিন সে কাজ করেছে, আমি টাইমিংটা বলছি, সারাদিন কাজ করার পর তার ওয়ার্ক আওয়ার্স শেষ হয়ে যাওয়ার পর তারপর একটা মিটিং রাখা হচ্ছে। তো এখানে তো কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্সই থাকছে না। আর যে মোমেন্টে আমি এটার ব্যাপারে কথা বলবো, আমি ভোকাল হব, সেই মোমেন্টে ইউ আর ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক উইথ, ইউ আর অ্যারোগেন্ট, এগুলো তো বলা চলে না। দেবরাজকে কথাই বলতে দিচ্ছি না, কারণ দেবরাজ আইটি ইন্ডাস্ট্রি নয়, তো আমি এটা ফেস করি। দিস নিডস টু চেঞ্জ। Don't go to that meeting. See if the company closes down. This is a frustrated manager whose spouse is giving problems at home, who wants you to have a very, tomader bhashaয় jeta bolbe, shitty personal life because he or she is having a shitty personal life. Amar ek boss chilo. I was working in the number 1 software company in the world. একটা বস ছিল, 9টা 1 বাজলে অফিসে ঢুকলে গাল মন্দ দিয়ে শেষ করে দিত। 5টার পরে ও অফিসে থাকতো না, বিকজ হি ইউজ টু কাম অ্যাট 8. এবং হি হ্যাড মেড আ রুল সেইং দ্যাট ইফ আফটার 5 ইউ নিড মি, ডোন্ট কল, send a text. I will decide if it is urgent enough to call you back. ইভিনিংসে আমাকে ডিস্টার্ব করবে না। এইটা একটা বস পেয়েছি, দারুণ পারফরমেন্স ছিল টিমের। আরেকটা বস রোজ 8টা সাড়ে 8টার সময়
क्या निमेश, क्या चल रहा है, क्या कर रहा है? मैं सर दोस्तों के साथ बैठ के थोड़ा क्लब में एंजॉय कर रहे हैं। শুনতো না, আচ্ছা বল আজ क्या हुआ, হ্যাঁ পুরো 1 ঘন্টা নষ্ট করে দেবে আমার। একটা বন্ধু আমাকে বুদ্ধি দিল, ও আগে ওর আন্ডারে কাজ করতো, কি 8:30 ফোন করছে তো, হ্যাঁ কি করি, বলে আমি তো একবারে শেষ করে দিয়েছি। কি, ফোনটা ধরবি না, 11টায় कॉल बैक করবি, सर 8 बजे फ़ोन किया, इतना लेट, कुछ अर्जेंट है क्या? मैं तो फ़ोन चार्ज में था, हाँ इसीलिए मैं जब देखा 11টা 11:30 कॉल बैक করবি, 2-3 বার করবি, দেখবি থেমে গেছে, সত্যি থেমে গেছে। সো দিস আর ফ্রাস্ট্রেটেড ইন্ডিভিজুয়ালস। 100 জনকে ডাকবে মিটিংয়ে, তারা যে 100 জন কন্ট্রিবিউটর, মানে 100 বেশি বললাম, 10 জনকেও যে ডাকে কন্ট্রিবিউট করার কাজ 2 জনের, বাকিরা যে কেন কলে ঢুকে আছে কেউ জানে না, তারাও জানে না, তাদেরকে ডাকা কেন হয়েছে কেউ জানে না, কিন্তু ডেকে নিয়েছে হ্যাঁ কলে, কারণ ওই আমাদের ইমেলে তো নাম অ্যাড খুব সুন্দরভাবে করা যায়। আই এগ্রি টু দিস পয়েন্ট। সো লেট মি কনক্লুড দিস by saying that frustrated people were there, are there, will be there. Beyond office hours, you will only work if you have commitments that you have made and you have failed to deliver, and you will make up on that. Asking for reports and getting into review calls beyond office hours, that's toxicity. That guy has no life. That guy wants you not to have a life. অ্যান্ড দ্য থিং ইজ, এরকম টাইপের প্রচুর লোকই আছে যারা লাইক একটা খুব মানে পজিশন অফ অথরিটিতে রয়েছে। সো মেনি পিপল, আই নো মেনি পিপল যাদের বস অতটা ভালো না, যাদের টিএল অতটা ভালো না, অত্যাধিক ওয়ার্ক প্রেশার দেয়। বাট দ্য থিং ইজ উইথ জেনজিস লাইক উইথ আস, আমরা কখনো এরকম টার্ম করে দিই না যে আরে ওই লোকটা ভালো না, তার মানে মিলেনিয়ালরাই ভালো না কাজ করার জন্যে। বাট এটা মিলেনিয়ালসের মধ্যে প্রচুর আছে যে দে এনকাউন্টার 2 জেনজিস অ্যান্ড দে আর লাইক পুরো জেনজি এরাই ভালো না, এরাই কাজ করতে পারে না। এগুলো তো আমি বলছি না, এগুলো সার্ভেতে বলছি। হ্যাঁ, বাট দিস ইজ আ মানে টেন্ডেন্সি, যারা ওপরে মানে যারা মিলেনিয়ালস আছে তাদের একটা টেন্ডেন্সি যে তারা 4 জনকে দেখবে, তারা 400 জনকে জাজ করে দিচ্ছে। বাট এইটা আমরা করছি না। কিন্তু তোমরা কি এই টার্ম কখনো শোনোনি কোনো জায়গায় যে তোমার বয়সী 3 জন রয়েছে আর আমাদের বয়সী 1 জন বা 2 জন রয়েছে, সে এমন একটা কিছু আচরণ করলো আমাদের মধ্যে যেটা তোমাদের যে 3 জন রয়েছে বুড়োগুলো এরকমই হয়, বলে না? हाँ बूढ़ो, हाँ ये मैं बोल रहा हूँ कि हम दोनों हैं और आप में से 3-4 जन एक साथ है, ठीक है? तो हमने या इन्होंने कुछ किया विच इज़ क्वाइट ऑड टू यू पीपल, तो डू यू नॉट जनरलाइज बाई सेइंग कि बूढ़ा आदमी लोग ऐसा ही होता है? इट्स वेरी कॉमन। तो जनरलाइजेशन I last episode I had read out something. I would love to ask about how the generation of people born in the 1970s and their lack of emotional awareness have impacted the world. Generalization? Everybody generalizes. The thing is, because we generalize based on majority behavior. If I have 10 people who have confirmed that they will come for the interview and only 1 lands up, I will say that there is some problem with that generation. So out of the 1,000, 10,000 or like 1 crore or whatever amount of Gen Zs we have from the various generation, thus may say you are like... You have learned statistics? I understand. You know how samples are done? I understand what you say, but at the same time, 100 might not be an equal representation of the crore. Samples are always there. Sampling is also done Randomness. Sampling is also done in response that people from different society, different areas of life, walks Random of life sampling. are taken up. That is sampling. Anybody it's could, not random sampling. Anybody could respond to my LinkedIn ad. Anybody. So that's randomness. I have not put my bias there. Anybody could have clicked and applied. So there is zero bias from my side. That's random sampling. Yeah. So I'm talking of that example.
I'll tell you. But then you said that's what the entire said- generation does. Now that is biased. Before that is completely random sampling. It makes a lot of sense there that out of 100, 1% showed up in total because only 10 replied and 1 showed up. That is random sampling. That is unbiased. That makes a lot of sense. But then to say just because some 90 people are not good, then 1 crore of the entire generation is not good. Do surveys then. So you are. Yeah, but then you're completely then you are putting your. I'm just reading out. Yeah, but then you are also putting your I'll things come to against us towards us. Why weaponizing towards us when we're having. Yeah. In my summing up, I'll give this answer because I will sum up based on that. Why you are asking this challenge that you are throwing, that I will. Why I am saying this. I have the sum up. If you have to counter, then you please stop me and counter. I have an answer ready for you, but this is not the right time. I was just trying to say that when I said that you bring your agenda, your social agenda to work. Another example, I'll give it. We are having the cyclone, this depression now, and it's raining, right? Just a few days back, it rained in Kolkata. LinkedIn, one of my contacts, wrote, again, your generation, that a friend of mine was trying to go to office in this rain, and I said, why are you going to office? You tell them you will work from home, and she said that the work from home is not allowed from in their office. That's why she has to go to office, and she doesn't have leaves left, and she is compelled. There's so lack of compassion in today's work, such toxic work environment, all those terms that you use. I just asked a simple question. Voluntarily, she was going to office. Why did you dampen her spirit? If she was going, she didn't complain. She didn't say that I don't want to go to office today. She was going. This guy called up and said this negative dampening thing that don't go to office. It's raining outside. She knew that she is not made out of sugar cubes and she will not melt. She knew herself well. This negative talk cannot point a finger at the office saying that they are not compassionate. It's between the office and the employee. Employee wants to go to office. And this over-compassionate person is saying that don't go to office. Isn't it? Are they saying don't go to office, or Yeah, are they just complaining to make her... No, work from home. Why did she have to go to office? Toxic work culture. Okay. Her choice. Okay. You don't go. Okay. So that is what's happening. This social agenda is coming into office space. If there is some problem, like we have Posh and we have other things, the laws are very strict nowadays. But that doesn't mean that if two of you are working and you are not working, she is working hard, and I tell you that, look, she is working hard. I'm not discriminating. I'm setting an example. Most of the time, and I tell you by example, it's discrimination. These terms are used so loosely that they are losing their essence. Just like the drama that I did a second back, and you jumped up saying that what is toxic. That was a question. Yeah, No, that was a question. I asked. So I'm saying that you also got confused. That's why you asked, right? So
we also get confused. We have our liberty to get confused. Yeah. That अरे काम नहीं किया है, बोला है work hard. How is it discriminating? There's always the Gen Z, and I have walked and I have asked my fellow entrepreneurs also. They are saying the same thing. That was बात ही नहीं, unable to take feedback. बात नहीं कर सकते. They are just waiting for keywords to catch. We have to just think of. CCTV is very good in office. It's required, but not out of fear. Not to protect the person in the chair against the subordinate. It is to protect the subordinate. You get what I'm saying? Nowadays, conversations are getting recorded to show that मैंने कुछ गलत नहीं बोला है. It's just a word I have used in this context, which is probably is not in the woke dictionary, and it's becoming a issue, HR issue. This is weaponizing. That is where. Weaponizing. So he wanted to say something. So let's. আমার নাম অগ্নিরুদ্র চক্রবর্তী। তো স্যার আমি লিঙ্কডিনের প্রসঙ্গে একটা কথা বলতে চাই। আপনি যে বললেন যে সবাই মিলে সাডেন ক্লিক করছে কিন্তু আসছে না, এখানে একটা জিনিস দেখতে হবে যে লিঙ্কডিনটা এমনভাবে অ্যালগোরিদম করা আছে, আজকের যে আপনি যদি একটা জব ওপেনিং দেন, আপনার জায়গায় আরও 10টা কোম্পানি জব ওপেনিং দিচ্ছে, ও আরও ওই 10টা কোম্পানিতেও অ্যাপ্লাই করছে। এবার ও যেটা বেটার সেটাতেই যাবে। এবার আমি জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দিই। আপনারা বাজার করেন, আপনি একটা দোকানে গেলেন, আপনার একটা সাপোজ একটা ম্যাঙ্গো, একটা আম পছন্দ হলো, আপনি দেখলেন ভালো করে, তুলে দেখলেন, ভালো করে দেখলেন, তারপর ওইটা রেখে বললেন না এখান থেকে নেব না, আরেকটা দোকানে গেলেন, এরমভাবে 4টে দোকানে গিয়ে তুলে আপনি একটা সিলেক্ট করলেন যে আমি এই দোকান থেকে আমটা নেব। এবার আপনি যখন প্রথম দোকানে আমটা তুলছেন, যে বেচছে ও কিন্তু এটা এক্সপেক্ট করছে যে আপনি কিনবেন, ঠিক আছে? সেম 3টে দোকানও এক্সপেক্ট করছে, কিন্তু আপনি একটা লাস্টের দোকান থেকে কিনলেন। ও এইটা কিন্তু জিজ্ঞেস করছে না যে আপনি তুললেন কেন কিনলেন না, ওর কিন্তু এই রাগ অভিমানটা নেই। ও ওখানে বেচতে এসছে, ওই জিনিসটা যে পছন্দ হবে কিনবে, কিন্তু ওই যে তুলে দেখবে। এই জিনিসটাই আমরা যদি লিঙ্কডিনের থ্রু দিয়ে দেখি, আপনি একটা জব ডেসক্রিপশান দিয়েছেন, ওটা পড়ে দেখলো, অ্যাপ্লাই করেছে, এরকম 4টে জব ডেসক্রিপশানও দেখলো, ভিডিওগ্রাফার ধরি যাই ধরি, 4টে জায়গায় ওরকম অ্যাপ্লাই করলো। এবার ও যেখানে দেখলো আমার বেনিফিট আছে, যেটা আমার সুবিধা, তাহলে সে ওখানটায় যাচ্ছে। আমের ক্ষেত্রে ও হাত দিয়ে ধরে আমটা দেখেছে, যাচাই করেছে, ওর ভালো লাগেনি, আর একটা আম দেখলো, সেটা যাচাই করলো। তোমার যে পরিপ্রেক্ষিতে তুমি বললে, সেখানে তো এই তো আমার কোম্পানিটা দেখলোই না, যাচাই তো করলো না। এখন আর কোম্পানি দেখতে লাগে না। আগেকার দিনে কী হতো, আপনারা কোম্পানিতে জয়েন করে ফেললেন, আপনারা কোম্পানির কালচারের ব্যাপারে কিন্তু জানেন না, কিন্তু আমি একটু করে নিই, কিন্তু এখনকার দিনে লোকেরা সবাই রিভিউ দেয়, এই কোম্পানিতে এই হচ্ছে, এই আপনি অনেকে ভালো রিভিউ দেয়, এমন না যে সবাই খারাপ রিভিউ দিচ্ছে, যে তুই এই কোম্পানিতে জয়েন কর, এমন না যে বিশাল বড় কোম্পানি, খুব নাম করা, ছোটো কোম্পানি, বাট ওয়ার্ক কালচার ভালো, হয়তো পেটা কম বাট ওয়ার্ক কালচার ভালো। গ্লাসডোর বলে একটা আছে অ্যাপ, ওখানে যদি দেখবেন যে যারা এরম এমপ্লয়িজ, তারা গ্লাসডোর বড়দের জন্য, এমএসএমইর জন্য নয়। হ্যাঁ, তো স্যার না এরকম রিভিউ দেয়। এবার আমরা ওই রিভিউ জিনিসটা দেখে তো আমরা বুঝতে পারি না। এই 4.5-এর উপরে আছে ভাই। সরি স্যার, আমার 4.5-এর উপরে আছে। না আমি আপনার কথা পার্সোনালি আমি বলছি না, আমি এটাই বলছি না, তুমি না বয়স হচ্ছে তো নস্টালজিক হয়ে পড়ি। আমি জানি না ছেলেটা কোথায় আছে। আমার এক বন্ধু ছিল খড়গপুরে, আমার সাথে পড়তো, অব্রব্রহ্ম বলে। হ্যাঁ, আমাদের না প্রত্যেকটা ফ্রুট স্টল বলতাম, প্রত্যেকটা হস্টেল, আমরা হল বলি, একটা ফ্রুট স্টল থাকতো, যেখানে দে ইউজ টু সেল ফ্রুট, স্টেশনারি, এইসব জিনিস। অব্র নাম তো আমাদের রাও বলে একজন ছিল। রাও কলাটার দাম কত? রাও বললো 50 পয়সা। রাও আপেলটা 1 টাকা। রাও বোরবন বিস্কিট
আমাদের লুজ বিক্রি হতো, হ্যাঁ 25 পয়সা। আচ্ছা ঠিক আছে, একটা লাড্ডু দাও। ও কিন্তু লাড্ডুর দামটাও জানতো না, লাড্ডু নিয়ে কোনো প্রশ্নও করেনি। হ্যাঁ, যেগুলোর দাম জিজ্ঞাসা করতো সেইগুলোর থেকে সেগুলো কোনোদিন কিনতো না, অন্য একটা জিনিস কিনতো। তোমার কথাটা শুনে আমার সেটা মনে হলো। স্যার এখানে আপনি একটা দোকানের বলছেন, আমি কি বলছি আপনি বিভিন্ন দোকানে যাচ্ছেন। শেষ করতে দাও। এইখানে হচ্ছে কি, তুমি তো বলছো সব আম দেখে দেখে বেস্ট আমটা কিনেছে, ওর যেটা পছন্দ হয়েছে। এইখানে হচ্ছে কি, সব আম দেখে কলা কিনে বাড়ি যাচ্ছে। এইখানে হচ্ছে আমি স্যার মানতে পারবো না। তাহলে ইন্টারভিউতে আসবে বলেছে কেন? দেখো, দ্যাট ইজ আ সেন্স অফ কমিটমেন্ট। ওরা যারা করেছে আমি বলবো নিশ্চয়ই ভুল করেছে ব্যাপারটা, কিন্তু একটা জিনিস অ্যাটলিস্ট আই এম নট সেইং দ্যাট 100 to 10, আমি এখনো পর্যন্ত একবার প্রশ্ন করিনি ওই 100 to 10। আমি বলছি যে ওরা, একটা প্রশ্ন আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন ওরা কেন আসবে না? এক্স্যাক্টলি ওইখানেই হচ্ছে কথা। ওই কেনটা বলে না, ফোনটা তোলে না, মেসেজটার উত্তর দেয় না। এইটা কেন? ইফ ইউ হ্যাভ কমিটেড সামথিং, ইট ইজ ইয়োর moral responsibility to close the loop, যে আমি যাব না। যাই হোক, নোবডি ইজ বন্ডেড লেবারার ইন টুডেজ ওয়ার্ল্ড, তাই তো? আমার স্যার একটা কথা আছে, আমি যেখানে কাজ করছি, এখন ইন্টার্নশিপ করছি একটা জায়গায়, সেখানে আমি অনেকজনকে ফোন করেছি কিছু স্পন্সরশিপের জন্য, কিছু জিনিসের জন্য। তারা প্রথমে বলেছে যে হ্যাঁ করব, পরে বলেছে আমার এই সময় হবে না, এই হবে না। তারপর আবার যখন আমি কল ব্যাক করার চেষ্টা করেছি, দে ব্লক মি উইদাউট গিভিং এনি প্রপার রিজন, অ্যান্ড দে আর ফ্রম একবার বলে দিয়েছে তো? বলেনি। ও কি রিজন দিচ্ছে যে আমি পরে জানাবো। এমন না যে ইয়েস নো, না বলে দিতে পারতো, না বললে ঠিক আছে আমি করবো না, বাট বলছে হ্যাঁ আমি দেখছি জানাবো। তারপর আমি যখন আবার কল ব্যাক করছি স্টেটাসটা জানার জন্য, আমাকে ব্লক করে দিচ্ছে, আর ওইটা কিন্তু জেন এক্স একজন। মানছি, আমরা তো সাইলো নিয়ে যখন কথা বলছি, শুধু তো জেনজি নিয়ে করব না, আমরা অন্য সাইলো নিয়েও কথা বলবো। হ্যাঁ, না জেনেও আমি বুঝতে পারছি সে একটা সাইলোতেই হয়তো পড়ে। কোন সাইলো তোমাকে আমি বলে দেবো, যেখানে অফ দ্য ক্যামেরা, যেখানে আরেকটা প্রিভিলেজড সাইলো, যার সেন্স অফ প্রিভিলেজ খুব বেশি, দে আন্ডারস্ট্যান্ড দেয়ার রাইটস মোর দ্যান দেয়ার রেসপন্সিবিলিটিস, তাদেরকেও ডাকবো। We are not, both of us are not prejudiced. We represent a substantial section of the society who think this way, because it's a survey. And then there is no denial of the fact, right or wrong, that's how they think. What we see happening is that the industry moving away from recruiting Gen Z and millennials getting stretched. যেমন আমি বললাম, এক সেকেন্ড আমি একটু শেষ করে নিই, তারপর তোমারটা বলছি। যেটা বললাম যে জেন জি ইজ লুকিং ওল্ডার দ্যান মিলেনিয়ালস, এটাও একটা সার্ভেতেই। সো millennials stretching their work life, Gen Z is not getting recruited much. We cannot do without Gen Z, but not getting recruited much. And in the cycle of life, the same cycle the industry also follows, correction comes, like the Sensex. So a correction will come in Gen Alpha, or the youngest member of Gen Zs like him, who just qualifies into Gen Z, not Gen Alpha. So they will try to change this mindset and change the work culture. Again, that suits the industry, not personal, the team. If this happens, a substantial part of Gen Z will stay unemployed, not because of lack of skill, not because of lack of attitude, but just because of perception of the recruiter, which will be unfortunate. People who are troublemakers
I don't have any sympathy for them. People who are good, who have a good attitude towards work, people who need work and are ready to toil for it, they being tagged with those who don't want to work, who only talks of their rights and not fulfill their responsibilities, এই ট্যাগটা যখন হয়ে যাবে, many will suffer. That's why we are having this discussion. We'll have work culture, because this is very important, as I started. Because take you wearing certain clothes, you dyeing your hair, all maybe putting a question in our mind and we asking you, but that's not that important as this. This is extremely important. So that's what I have been telling those who have been working in my office, that please, if you see something like this, which is not good work culture, please tell them that they are wrong, because for them you will suffer. World is not isolated. You have to take that responsibility, because they won't listen to us. If they had listened to us, they would have listened by now. They will listen to you. This correction has to come from within. That there is a contractual obligation and there is a work-life balance. Both should not be contradictory. If you have promised something, you have to fulfill it, or else don't promise. Nobody is putting a gun on your head and asking you to promise. Do not accept bad work practices like the review calls and all that thing. Do not accept that. But be realistic. Understand that the business survives and works for profit. They'll do the best to accommodate your well-being also. But if there is a contradiction between your well-being and the business, either you have to leave or compromise. This is the truth of life. You cannot stay in and ensure that the company makes a loss. That is unethical. So that is what we wanted to leave you with a message. He has a question, I'll take that after this. But this, as I told you, I'll come and sum up and answer your question. This is what we are doing. It's not our prejudice. My workforce is full Gen Z. I have a lot of problems with them, but I am living with them. Because there is no generation which doesn't give problems. If I have to work with people, I have to resolve their problems, and I have to ensure that the company also works well. So, but my days are limited. The people who are younger than us in millennial or the Y, we are ignoring them. We are X, the Y. If they don't want to recruit Z, then Z has a problem. আমরা কথা বলতে চাই স্যার। আপনি যেটা বললেন, ও যে তখন যেটা বলছিল যে মিটিংয়ের মধ্যে আপনি যেরকম বললেন, তাহলে ওই মিটিংটাকে অ্যাভয়েড করতে বা করতে, তো এখানের মধ্যে যদি আমরা যদি সাপোজ মিটিংটা আমরা অ্যাভয়েড করে দিলাম, তখন তো সেই এমপ্লয়ারই তো আমাদেরকে বলবে যে তোমরা এদের কীরকম করছো, যে একটা মিটিং আছে, ভ্যালুয়েবল মিটিং আছে, তোমরা তোমরা অ্যাড হচ্ছো না, ঠিক আছে। আর সেকেন্ড থিং, আপনারা তো আর্টিকেল থেকে বলছেন না, তো এইটা আপনারা জানেন যে মেন কথা, অনেক সময় যে আমরা আর্টিকেলগুলো
পাবলিশ হয়, তারপরে সেগুলো প্রথম কথা পেইড আর্টিকেল হয় প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখানে যে লেখা আছে, আপনি যেরকম বললেন না যে ম্যাক্সিমাম যারা জেনজিদের হায়ার করতে চায় না, বাট আমি তো একটা জানি খুব ভালো কোম্পানি যারা ফার্স্ট অফ অল অন্টারপ্রেনিয়াররা, ম্যাক্সিমাম অন্টারপ্রেনিয়ারশিপ যে কোম্পানিগুলো আছে তারা জেনজিদেরকে হায়ার করতে চায় ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হলো টাটা, ওরাও জেনজিদেরকে হায়ার করতে চায়। টাটা কোম্পানি, টাটা মানে টাটা এআই, যে কোনো টাটা, টিসিএস ফিসিএস সব কিছু অনেকগুলো বলছে, একটা একটা করে আগে উত্তর দিন, নাহলে ভুলে যাবো। ওকে, ফার্স্ট কি বললে? যে মিটিং যদি জয়েন না করে তখনই আমাদের উপর অবজেকশন আসবে। যদি দেখো এই প্রবলেমটা না সাধারণত মিডল ম্যানেজমেন্টের হয়, যারা ফ্রাস্ট্রেটেড। যদি টপ ম্যানেজমেন্টও ফ্রাস্ট্রেটেড হয় তাহলে অন্য চাকরি খোঁজো ভাই। যে কোম্পানির টপ ম্যানেজমেন্ট ফ্রাস্ট্রেটেড সেখানে থেকো না। একদম সহজ গল্প। দ্বিতীয়টা কি বললে? এইটার মধ্যে আমি একটা পয়েন্ট অ্যাড করছি, আগে এটা কমপ্লিট করি তারপরে বলো। এখানে যে আপনি যে বললেন টপ যে ফ্রাস্ট্রেটেড আছে, আমি যদি সাপোজ আমি কাজটা ছেড়ে দিলাম, তখন ওখানের মধ্যে তো আমার উপর যে ব্লেমটা আসবে যে তুমি কাজটা ছেড়ে দিলে। তাহলে দাসত্ব করো, তোমার কাছেই চয়েস আছে। তুমি যদি থাকতে চাও তাহলে থাকো, যদি ছাড়তে চাও তারপরে যে আমাদের উপরে যে তাহলে কেঁদো না। যদি অ্যাকসেপ্ট করো তাহলে কেঁদো না। হ্যাঁ, যদি অ্যাকসেপ্ট না ওর শেষ। আমার একটা প্রশ্ন, আপনি বললেন ছেড়ে দিন, তাহলে আপনি এখানে বলছেন যে যে কমিটমেন্টটা নিয়ে ঢুকেছি ওইটা থেকে বেরিয়ে যেতে। না ঠিক মতন করে ছাড়তে হবে। আরে কালকে তোমার যেই জেনজির আরেকটা প্রবলেম, দুম করে কালকে থেকে আসা বন্ধ, সেই জিনিসটা আমি একদম বলিনি। এভরি কন্ট্রাক্ট হ্যাজ আ নোটিস পিরিয়ড অ্যান্ড আ টার্মিনেশন ক্লজ, সেইটা করে ছাড়ো। না, আপনি যে বললেন না যে আমি তো কোনো কোম্পানি আজকের দিনে জানি না যেখানে কমিটমেন্ট করেছি যে আমি মরবো এই কোম্পানি থেকে। আজকের সাপোজ একটা কোম্পানি যখন আমায় হায়ার করছে, সে লং টার্ম ভেবেই হায়ার করছে, সে ভাবছে তাকে সেই এনভায়রনমেন্ট দিতে হবে। এবার আমি স্যার সেই এনভায়রনমেন্ট দেওয়ার দায়িত্ব তার। হ্যাঁ, এবার আমি যদি ছেড়ে দিই, ওই কোম্পানি বা ওই কোম্পানির যারা জেনেক্স আছে তারাই কিন্তু এই আর্টিকেলে লিখছে যে ওরা কমিটমেন্ট কিন্তু দিচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। না ওই এইরকমভাবে দোজ কারেকশানস হ্যাপেন। আমরা যখন একটা জানবে হয়তো, যখন একটা নর্মাল ডিস্ট্রিবিউশন টানি আমরা দুটো আউটলেয়ার্স বাদ দিয়ে টানি। হ্যাঁ, তো এরা থাকবেই, এরা নয় এইদিকে নয় ওইদিকে। তোমারও কিছু লোকজন বলবে জেনজি দারুণ, হ্যাঁ, মুখে ডিপ্লোম্যাটিক কথা, কিন্তু একটাও হায়ার করবে না। আর কয়েকজন বলবে একদম জঘন্য, কিন্তু হায়ার করতে থাকবে আমার মতো। হ্যাঁ, তো আমি নোটিস পিরিয়ড দিয়ে একটা কথা বলতে চাই, যে আপনি যে বললেন নোটিস পিরিয়ড দেওয়া, আপনি জানেন যে এরকমও হয় অনেক সময় যে নোটিস পিরিয়ড দেওয়ার পর তো কোম্পানিরা জেনে যায় যে মানে এই ছেলেটা 2 মাস থাকবে, মানে যেরকম মানে কোম্পানির উপর ডিপেন্ড করে সেই টাইমতে যে এমপ্লয় মানে যে মানুষটা কাজ করছে তার উপর কতটা পরিমাণ হ্যারাসমেন্ট ফেস হয়, সে হয়তো এইটাও অ্যাভয়েড করার জন্য সে ডাইরেক্ট স্পট রিজাইন দিতে চায়, এরকম হতে পারে। হ্যারাসমেন্ট হলে ছাড়ো, কন্টেম্পলেশন অফ হ্যারাসমেন্টে ছেড়ো না। আর যদি হ্যারাসমেন্ট হয় তাহলে আনফর্চুনেটলি তুমি একটা বাজে কোম্পানিতে কাজ করছো। হ্যাঁ, ব্যাড ডিল ইন ইয়োর লাইফ। কী করবে? বিল গেটস মনে বলেছে লাইফ ইজ আনফেয়ার, লিভ উইথ ইট। হ্যাঁ, মানে লাইফ সবসময় যে ফেয়ার হবে তা নয়। কিন্তু আমার তো এটাই কথা যে সবসময় মানে দেখুন, এটা খালি আমরা একা করবেন। হ্যাঁ, তুমি জানবে কিভাবে? তোমার কাছে অপশান কি আছে? রাত 11টায় মিটিং করা, এইটা অপশান। আর রেজিগনেশন নোটিশ দেওয়ার পরে হ্যারাসমেন্ট, এই দুটো টাফ ডিল। এটার মধ্যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। আর কি করবে? থার্ড কোনো অপশান নেই তো। তোমার দিক দিয়ে ভুল করো না। তুমি যদি কালকে থেকে বন্ধ করো, দ্যাটস অন ইয়োর কনসিয়েন্স। ওইখানেই হচ্ছে কথাটা। কিন্তু যার খেয়েছো, যার থেকে পয়সা নিয়েছো, একটা তো লয়্যালটি তোমার দিক দিয়ে। অন্য কি করছে ইজ নট ইন ইয়োর কন্ট্রোল। কিন্তু সে ছাড়ার পর তো সেই ব্লেমটা তো আসবে না। এটা দেখুন, আমরা এখন তুমি যে কথা বলছো না, আমি ক্যামেরা বন্ধ হয়ে বলতে পারি কে পাকা ছোড়া এত কথা বলছে, তুমি আমাকে থামাতে পারবে? পারবে না। তাহলে বলছো কেন কথা? এই ভয়ে জীবনযাপন করা যায় না যে করে আমি আমার কাজ করলে কেউ আমাকে আনজাস্টিফাইড ব্লেম দেবে। হ্যাঁ, যারা ভালো তাদেরকে সবসময় লোকে তো ট্রোল কালচারটা তোমরাই শুরু করেছো। আমার কথা হচ্ছে তোমার দিক দিয়ে ক্লিয়ার থাকো। এই যে আর্টিকেলসের ব্যাপারে বলছিলাম। হ্যাঁ, আর্টিকেলসে আসছে। এই যে তোমরা না জিনিসগুলো, একজন আমাকে লিখেছে, বলতে বলেছিল জানো তো, যে আমি বলিনি কারণ তোমাদের খারাপ লাগবে,
যেখানে লিখেছিল জেনারেশন উইচ ইজ সুপার ইন ইনফরমেশন, জিরো ইন নলেজ। দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমার কাছে ইনফরমেশন আছে, পেড আর্টিকেল হয়। এই নলেজটা নেই যে এই আর্টিকেলটা পেড করলে কারোর লাভ নেই, তাহলে পেমেন্টটা করবে কে? যে আমরা সবাই চাঁদা তুলে দিয়েছি, পেমেন্টটা জেন এক্সকে জেন জি এর থেকে ভালো দেখিয়ে কার লাভ হবে? মিডিয়ার লাভ হবে। মিডিয়ার কোনো লাভ হবে না। তুমি আর্টিকেলটা পড়েছো? তুমি আর্টিকেলটা পড়েছো? পড়োনি, ইট হ্যাজ ফেল্ড। হ্যাঁ, হয় না। সামথিংস আর ট্রুথ। এই কনস্পিরেসি থিওরি যেটা তোমাদের নিয়ে চলছে না, কোথাও গিয়ে ট্রাস্টটা রাখতে হবে সিস্টেমের উপরে। ট্রাস্ট, সেই সিস্টেম ভাঙে, আমাদের এইখানেই ভাঙে, সব জায়গায় ভাঙে। কিন্তু দ্য মোমেন্ট ইউ স্টার্ট কনস্পিরেসি থিওরি অন দ্য সিস্টেম, তোমার যেই নেগেটিভ এনার্জি, বাই দ্য ওয়ে এনার্জি ব্যাপারটা আমি বুঝিনি, অন্য একদিন কোনোদিন তোমাদের থেকে বুঝে নেবো। আমি তো জানতাম ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, কিন্তু তোমরা অনেক ধরনের এনার্জি বের করো। তো সেই নেগেটিভ এনার্জিটা তোমার মধ্যেই থাকবে। ইউ ক্যানট প্রুভ আ পয়েন্ট, ইউ ক্যান নেভার প্রুভ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, এটা কেন বলে? শান্তিতে ঘুমোতে পারবে। এইটা পেড আর্টিকেল। এই আর্টিকেলগুলো যদি পেড হয়, কে দিয়েছে পেমেন্ট, কোথায় দিয়েছে, কোনো কিছু প্রুফ করতে পারবে না। কার লাভ? মিডিয়া। ট্রান্সপারেন্সি নেই না তো ব্যাপারটা। কোথা থেকে ট্রান্সপারেন্সি? আমি তোমাকে দিয়ে দেবো। এবার আমি কারা কারা রিসার্চ করেছে, যারা বলেছে, এখানে যারা বলেছে টপ কোম্পানিগুলো বলেছে। এবার যেগুলো নর্মাল না সব রিসার্চ পেপারে রিসার্চ মেথোডোলজি দেওয়া থাকে, কিভাবে স্যাম্পল চুজ হয়েছে সেটা দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকে। তারপর যেগুলো তোমাকে দিলে তুমি পড়বে। ওকে, তোমাকে যদি আমি এই 5টা রিসার্চ পেপার দিই, এভরি রিসার্চ পেপার রানিং ইনটু 500 পেজেস, তুমি পড়বে? বলো এবার, তুমি এই কনস্পিরেসি থিওরি নিয়ে বেঁচে থাকবে, কিন্তু তুমি পড়বে না সেটা। আমরা তো নিত্য দেখছি না কলকাতায়, নিত্য দেখছি যেই জিনিসগুলো সম্ভব নয়, সেইগুলো আমরা রং টং দিয়ে বানিয়ে দিচ্ছি। ডেটা আসছে পুরো অন্য, তখন বলছে ডেটা ভুল। আমি ঘুম থেকে যেটা দেখেছি সেটাই ঠিক। এই আমাদের যখন সবসময় ভুল, রোগ যখন ধরেছিল না, এই বরুণ গ্রোভারের একটা টক কোন একটা ইউনিভার্সিটিতে দিচ্ছিল, নট স্ট্যান্ড আপ কমেডি টক, সেখানে দিয়েছিল। ওই যে আমাদের যখন লকডাউন চলছিল, তখন একটা লোক, গোয়ার একটা লোক বলেছিল আমি ঘুমে ওষুধ পেয়েছি, ভ্যাকসিন। হ্যাঁ, এবং আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ পাঠিয়েছিল মিনিস্টারকে সেই কম্পোজিশনটা জানতে। আমি দেখেছি, নিউজটা আছে। তো এইরকম তুমি ঘুমে ঘুমে সব কিছু বের করবে, সেটা হয় না। ঘুমে আপনি কমেন্টটা এটা হতে তো পারে না, এটাও তো হতে পারে। এটা হয় স্যার, এটাও তো ভাবতে হবে। এটা একটা বাংলার সিনড্রোম, একে বলে ষড়যন্ত্র থিওরি। যেখানেই দেখবো আমি পাচ্ছি না, এটা কিন্তু বাঙালিদের মধ্যে বিশেষ করে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে অনেক সবাই আছে, কিন্তু এটা বাঙালিদের মধ্যে বিশেষ করে আছে। যখনই দেখবো আমি পারছি না, এই বাংলার এগেনস্টে ষড়যন্ত্র, আমরা পেরে উঠছি না। আর একদিন আমি ডেটস দিয়ে দেবো, মানে ডেটস নয়, মানে রিসার্চ পেপারের লিঙ্কগুলো পাঠিয়ে দেবো। তুমি যেদিন পড়বে পুরোটা, সেদিন আবার বসে কথা বলবো। ঠিক আছে? আর লাস্ট যে এখন শেষ হয়ে যাচ্ছে, তো যতইবার আপনার সঙ্গে ইন্টারাক্ট করেছি, আপনি নিজেই একটা জিনিস বলেছেন, দ্যাট ইন দিস ওয়ার্ল্ড দেয়ার আর লাইজ, ড্যামড লাইজ অ্যান্ড দেন স্ট্যাটিস্টিক্স। কিন্তু এই পুরো ইন্টারভিউ, এই পুরো ডিসকাশনটা 69% অফ জেন জি, 10% স্ট্যাটিস্টিক্স। এবার আমার আনসারটা আমি বলে দিচ্ছি। I would be more than happy if these statistics are wrong. The caution is only if by chance these statistics are right, beware. I gain nothing. তোমাদের জেনারেশন হ্যাম্পার্ড হবে। জগৎ এটা বলছে, যদি ভুল হয়ে থাকে হাঙ্কিটরি, মানে আনন্দে থাকো, বি দ্য ওয়ে ইউ আর। বাট ইফ ইউ ফিল, আমার কথা, ইউ উইল, তোমাদের জেনারেশন কোর্স কারেকশন করবে না, বাই দ্য ওয়ে,
কিন্তু এই ডিসকাশনে যদি মনে হয় কোথাও কোর্স কারেকশন করা উচিত তাহলে করুন। আজকে এইটুকুই, ধন্যবাদ। এতক্ষণ দেখলেন। জেনজি এর কাউকে দেখাবেন যদি আপনি নিজে জেনজি না হন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো তো অনেকবার সবাই বলে, আর আমি নয় ভিক্ষাটা নাই চাইলাম। থ্যাংক ইউ।